ক্যান্সার যদি বাড়িতে কারো ডিটেক্ট হয়, সবার প্রথমে যেটা প্রশ্ন থাকে যে, এবার আমি কোন ডাক্তারের কাছে যাব? চিকিৎসাটা মূলত করেন ৩ ধরনের ডাক্তারবাবুরা। এক হচ্ছে সার্জিক্যাল অনকোলজিস্ট, অর্থাৎ কিনা যিনি সার্জারি করেন, অপারেশন করেন। ২ নম্বরে থাকেন রেডিয়েশন অনকোলজিস্ট, যিনি রেডিয়েশন বা এক্স-রের মাধ্যমে বিশেষ রেডিওথেরাপির যন্ত্রের সাহায্যে রোগীর চিকিৎসা করেন। এবং আমরা মেডিকেল অনকোলজিস্ট। মেডিকেল অনকোলজিস্ট মানে মেডিকেল মেডিসিন, তার মানে হচ্ছে ওই ওষুধ দিয়ে যারা আমরা চিকিৎসা করি। ওষুধ আমরা স্যালাইনের মাধ্যমেও দিতে পারি, আবার ওরাল ট্যাবলেটসও দিতে পারি। ক্যান্সারের ক্ষেত্রে রেডিওথেরাপিও লাগে, সার্জারিও লাগে, আবার অনেক সময় কেমোথেরাপিও লাগে। তা আমি কি করে বুঝবো যে আমার এই ৩টেই লাগবে, না দুটোতেই হবে, না একটা দিলেই হয়ে যাবে? যদি আমরা ব্রেস্ট ক্যান্সারকেই ধরি, তাহলে সেক্ষেত্রে অবশ্যই ৩টেই প্রয়োজন, কিন্তু কোনটার পরে কোনটা, আগে সার্জারি নাকি আগে কেমোথেরাপি নাকি একদম প্রথমেই রেডিওথেরাপি, এই জিনিসটা কিন্তু রোগী বিশেষে পার্থক্য হবে। সর্বপ্রথমে তারা যেটা করবে, তারা একটা স্টেজিং করবে, যে ক্যান্সারের সর্বপ্রথম কোন স্টেজে সেটা রয়েছে আচ্ছা, সেটা দেখবে। ওদের হোল বডি পেট সিটি স্ক্যান করতে হয়। এই যে ক্যান্সারের যে রোগীরা, তারা তো মানসিকভাবে ভেঙে পড়ে, তো বাড়ির লোক তাকে কিভাবে সাপোর্ট দেবে এই সময়? একটা স্টেজ 1 ক্যান্সার পেশেন্টও ভাবছে যে আমি সারবো তো, আমি মারা যাবো না তো, আমি হয়তো দেখে ভাবছি তো স্টেজ 1 ক্যান্সারে তো ভালো হয়ে যাবে, কিন্তু সে জানে না, সে জানে আমার ক্যান্সার হয়েছে। রোগী, ডাক্তার, রোগীর বাড়ির লোক সকলে মিলে একটা টিম, এবং আমরা ফাইট করছি ক্যান্সার। ঠিক। এরকম নয় যে ডাক্তার আলাদা, আপনারা ক্যান্সারকে ফাইট করছেন, ইটস নট লাইক দ্যাট। কাজে এই টিম মিলে ডিসাইড করবে যে রোগীকে মানসিকভাবে কতটা শক্ত রাখা যেতে পারে এবং কিভাবে তাদেরকে সাপোর্ট দেওয়া যেতে পারে। একটা কথা মনে রাখতে হবে যে অনকোলজি ট্রিটমেন্ট ইন এ গুড অনকোলজিক্যাল সেন্টার বা একজন ভালো অনকোলজিস্ট কিন্তু প্রোটোকল ভিত্তিক করবেন। এখন সারা পৃথিবী জুড়েই একই চিকিৎসা হয়। এবার যেটা জানতে চাইবো যে এই শহর কলকাতায় ক্যান্সারের কি সত্যি আন্তর্জাতিক মানের চিকিৎসা হয়? বাড়ির কারো ক্যান্সার ডিটেক্ট হলেই সবার মনে একটা প্রশ্ন আসে যে এবার কোন ডাক্তারের কাছে পৌঁছবো, কোন হাসপাতালে গেলে আমার চিকিৎসা সব থেকে ভালো হবে? কলকাতায় চিকিৎসা হবে নাকি আমাকে দক্ষিণে ছুটতে হবে? আজ আপনাদের এই প্রশ্নগুলোর উত্তর আমরা দেওয়ার চেষ্টা করব। আর এই প্রশ্নগুলির উত্তর খুঁজতে আমরা চলে এসেছি পিয়ারলেস হসপিটাল কলকাতাতে, এবং আমাদের সঙ্গে আছেন আমাদের শহর তথা এই হাসপাতালের বিশিষ্ট মেডিকেল অনকোলজিস্ট ডক্টর রাজীব ভট্টাচার্য। নমস্কার ডাক্তারবাবু। নমস্কার। ক্যান্সার যদি বাড়িতে কারো ডিটেক্ট হয়, সবার প্রথমে যেটা প্রশ্ন থাকে যে এবার আমি কোন ডাক্তারের কাছে যাব? তো একজন সাধারণ মানুষ যিনি জানেন না যে এবার আমাকে কি করতে হবে, তো সেই মানুষটা আগে কোথায় যাবেন? দেখুন, ক্যান্সারের যে চিকিৎসা, সেই চিকিৎসাটা মূলত করেন ৩ ধরনের ডাক্তারবাবুরা। আচ্ছা। এক হচ্ছে সার্জিক্যাল অনকোলজিস্ট, অর্থাৎ কিনা যিনি সার্জারি করেন, অপারেশন করেন, করে টিউমারগুলো কেটে বাদ দেন, তিনি। ২ নম্বরে থাকেন রেডিয়েশন অনকোলজিস্ট, যিনি রেডিয়েশন বা এক্স-রের মাধ্যমে বিশেষ রেডিওথেরাপির যন্ত্রের সাহায্যে রোগীর চিকিৎসা করেন। এবং আমরা মেডিকেল অনকোলজিস্ট। মেডিকেল অনকোলজিস্ট মানে মেডিকেল মেডিসিন, তার মানে হচ্ছে ওই ওষুধ দিয়ে যারা আমরা চিকিৎসা করি। ওষুধ আমরা স্যালাইনের মাধ্যমেও দিতে পারি, আবার ওরাল ট্যাবলেটসও দিতে পারি। তো এই মূলত ৩ রকমের ডাক্তারবাবুরা কিন্তু ক্যান্সারের চিকিৎসা করেন। যদি এবারে প্রশ্ন হচ্ছে যে সমস্ত ক্যান্সারের চিকিৎসা সকলে করবেন না, এবং আপনার কাছে যখন ডায়াগনোসিসটা আসবে, আপনি তো আর বুঝতে পারবেন না যে আপনি কার কাছে যাবেন, সার্জিক্যাল Exactly. না মেডিকেল না রেডিওথেরাপি। তো সেই সময় আপনারা এই ৩ জনের যে কারোর কাছেই যেতে পারেন। প্রেফারেবলি এমন কোনো সেন্টারে বা হাসপাতালে যাওয়া উচিত যেখানে এই ৩ ধরনের ডাক্তারবাবুরাই রয়েছেন। আচ্ছা। অর্থাৎ কিনা আপনি যার কাছেই পৌঁছন না কেন, তিনি পরিস্থিতি বিবেচনা করে যেই ডাক্তারবাবু চিকিৎসা এই মুহূর্তে প্রয়োজন তার কাছে পাঠিয়ে দেওয়া হবে। এবং প্রয়োজনে যদি এরকম হাসপাতালে আপনারা যান যেখানে এই প্রত্যেকেই রয়েছেন, সেখানে একটা বিরাট সুবিধে হচ্ছে তারা নিজেদের মধ্যেও ডিসকাশন করে নিয়ে আপনার ট্রিটমেন্ট প্ল্যানটাকে তৈরি করতে পারবেন। আচ্ছা, এবার আমি বুঝলাম যে আমার পরিবারের একজনের ব্রেস্ট ক্যান্সার হয়েছে। তাহলে আমি সেই একটা হাসপাতালে গেলাম যেখানে এই ৩ ধরনের ডাক্তারবাবুরাই রয়েছেন। তো তার চিকিৎসাটা কিভাবে নির্ধারিত হয়? কারণ আমরা শুনেছি যে এই ধরনের ক্যান্সারের ক্ষেত্রে রেডিওথেরাপিও লাগে, সার্জারিও লাগে, আবার অনেক সময় কেমোথেরাপিও লাগে। তো আমি কি করে বুঝবো যে আমার এই ৩টেই লাগবে, না দুটোতেই হবে, না একটা দিলেই হয়ে যাবে?
এটা একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আসলে। যখন আপনার ডায়াগনোসিস মানে একটা বায়োপসি আপনি হাতে পেলেন, সেটা আপনার লোকাল হসপিটাল থেকে হয়তো পেলেন, তখন আপনি যখন সেই ডাক্তারবাবুদের সাথে গিয়ে দেখা করছেন, হুম। সর্বপ্রথমে তারা যেটা করবে, তারা একটা স্টেজিং করবে, যে ক্যান্সারের সর্বপ্রথম কোন স্টেজে সেটা রয়েছে আচ্ছা। সেটা দেখবে। যে বায়োপসিটা করা হয়েছে অনেক সময় আমাদের তার উপরে আরও কিছু টেস্ট করতে হয়, যেগুলো আমাদের যারা অনকোপ্যাথোলজিস্টরা রয়েছেন তারা সেটাকে করবেন। অনেক সময় স্টেজিং করার জন্য আমাদের হোল বডি পেট সিটি স্ক্যান করতে হয়, তার জন্য নিউক্লিয়ার মেডিসিনের যে ডাক্তারবাবুরা রয়েছেন তারা সেটা করবেন। এইগুলো করে সর্বপ্রথম আমরা একটা দিক নির্দেশ পাই যে পেশেন্টের কোন দিকে চিকিৎসাটা যেতে পারে। আচ্ছা। ব্রেস্ট ক্যান্সারের যে উদাহরণটা আপনি দিলেন, যদি আমরা ব্রেস্ট ক্যান্সারকেই ধরি, তাহলে সেক্ষেত্রে অবশ্যই তিনটেই প্রয়োজন, কিন্তু কোনটার পরে কোনটা, আগে সার্জারি নাকি আগে কেমোথেরাপি আচ্ছা। নাকি একদম প্রথমেই রেডিওথেরাপি, এই জিনিসটা কিন্তু রোগী বিশেষে পার্থক্য হবে। আচ্ছা। একটা রোগীর জন্য একরকম, অন্য রোগীর জন্য অন্যরকম। এই জন্য একটা খুব গুরুত্বপূর্ণ কনসেপ্ট রয়েছে, যেটাকে বলা হচ্ছে মাল্টিডিসিপ্লিনারি টিউমার বোর্ড, যেখানে এই সমস্ত যে ডাক্তারবাবুদের কথা বললাম, এই যে 3 রকম চিকিৎসক যারা দেখেন, তার সাথে অবশ্যই অনকোপ্যাথোলজিস্ট যারা এই বায়োপসির ওপরে আরও কাজ করেন, নিউক্লিয়ার মেডিসিনের ডাক্তারবাবু, রেডিওলজিস্ট, এরা সকলে মিলে বসে একটা ডিসিশন নেবেন যে প্রথমে সেই পেশেন্টটার কেমোথেরাপি লাগবে, নাকি প্রথমে সার্জারি লাগবে, নাকি রেডিওথেরাপির কোনো রোল প্রথমেই রয়েছে। আমি যেটা এক্সাম্পল দিলাম, একটা সহজ এক্সাম্পল দিয়ে বলি, যে ধরুন একটা পেশেন্ট রয়েছে, তার একটা 3 সেন্টিমিটারের ব্রেস্টে টিউমার রয়েছে। বেশ। এবারে আপনি সেই ডায়াগনোসিস হলো যে ব্রেস্ট ক্যান্সার হয়েছে, আপনি একজন হসপিটালে গেলেন যেখানে সবাই রয়েছে। আপনি প্রথমেই যে ডাক্তারবাবুর কাছেই যান না কেন, সেই ডাক্তারবাবু প্রথমে ওনাকে একজন ওই বায়োপসি ব্লকটা নিয়ে একজন অনকোপ্যাথোলজিস্টের কাছে পাঠান। সেই অনকোপ্যাথোলজিস্ট দেখে ওখানে ইমিউনোহিস্টোকেমিস্ট্রি বলে বা আইএইচসি বলে একটা টেস্ট হয়, যেই টেস্টের মাধ্যমে ডিসাইড করলেন যে এটা হরমোন পজিটিভ টিউমার নাকি হরমোন নেগেটিভ টিউমার। যদি এটা হরমোন পজিটিভ টিউমার হয় এবং বিশেষ ধরনের হরমোন পজিটিভ টিউমার হয়, তখন সেইটা ধরুন আপনি রেডিয়েশন অনকোলজিস্টের কাছে প্রথমে গেছেন, তিনি সাথে সাথে তাকে পাঠিয়ে দিলেন সার্জনের কাছে। বা যদি দেখা যায় যে প্রথমেই সার্জারি হবে, যদি দেখা যায় যে ওনার হরমোনটা নেগেটিভ আছে, তাহলে হয়তো উনি সেটাকে পাঠিয়ে দেবেন একজন মেডিকেল অনকোলজিস্টের কাছে, এবং মেডিকেল অনকোলজিস্ট তাকে হয়তো প্রথমে কেমোথেরাপি দেবে। ব্যাপারটা বুঝতে পেরেছেন তো? তো এক্ষেত্রে এই যে ডিসিশনটা, যে কোন পেশেন্টকে সার্জনের কাছে পাঠানো হবে, কোন পেশেন্টকে পাঠানো হবে একজন মেডিকেল অনকোলজিস্টের কাছে, সেইটা অনেক সময় আমরা যদি একসাথে বসি, একসাথে একটা বোর্ড রুমের মধ্যে বসে যদি আমরা ডিসকাস করতে পারি, তাহলে কিন্তু সেই পেশেন্টের ট্রিটমেন্ট প্ল্যানটা বেস্ট হবে। কারণ ওর তিনটেই লাগছে, এবং সেই 3 জন ডাক্তারবাবু অ্যালং উইথ দ্য প্যাথোলজিস্ট, অ্যালং উইথ দ্য রেডিওলজিস্ট অ্যান্ড নিউক্লিয়ার মেডিসিনের ডাক্তারবাবু সবাই মিলে প্ল্যান করে নিল যে হ্যাঁ, প্রথমে কেমোথেরাপি লাগছে, তারপরে অপারেশন লাগছে, তারপরে রেডিওথেরাপি লাগছে, বা প্রথমে অপারেশন লাগছে, তারপরে ক্ষেত্রবিশেষে আমাদের কেমোথেরাপি দিতে হচ্ছে, বা কেমোথেরাপির প্রয়োজনই পড়ছে না, বা হরমোন থেরাপি লাগছে। এই যে পুরো প্ল্যানটা, এই পুরো প্ল্যানটা প্রথমেই ডায়াগনোসিস হওয়ার পরেই কিন্তু আমরা জেনে নিতে পারছি, যদি আমাদের কাছে একটা মাল্টিডিসিপ্লিনারি টিউমার বোর্ড থাকে। তো এখানেই কিন্তু সবথেকে বেশি গুরুত্ব, এই যেখানেই আপনি যান না কেন, সেখানে যেন একটা এমডিটি থাকে। এমডিটি মানে মাল্টিডিসিপ্লিনারি টিউমার বোর্ড। এইটা দেখেই আপনার সেখানে যাওয়া উচিত, সেই হসপিটালকে চুজ করা উচিত। আচ্ছা ডাক্তারবাবু, এইবার যেটা আমি জানতে চাইবো আপনার কাছে, সেটা হচ্ছে আমরা যারা সাধারণ বাঙালি, যারা মধ্যবিত্ত ঘরের বাঙালি, তারা সবসময় চেষ্টা করি যে একটা বেস্ট ট্রিটমেন্ট দেওয়ার, এবং যে কারণে আমাদের কাকা জ্যাঠা অনেকেই বলেন যে এখানে চিকিৎসা করে কি হবে, তুমি দিল্লি চলে যাও, বা কেউ বলেন যে তুমি চেন্নাই চলে যাও, কেউ বলেন তুমি ভেলোর চলে যাও। তো তারা জানো, এবং একটা সময় তারা একটা পার্ট তারা চিকিৎসাটা করান, ধরুন সেখানে কেমোথেরাপি করিয়ে নিলেন, করানোর পর তাদের তখন যখন মনে হয় যে না, এখানে আমার ঠিক হচ্ছে না, বা এই সমস্ত ডাক্তারদের সঙ্গে আমি কথা বলতে পারছি না, আশেপাশের যে পরিবেশটা আছে ঠিক আমার সঙ্গে মানানসই হচ্ছে না, বা পকেটও আর পারমিট করছে না, তখন তারা কি করেন, আবার কলকাতায় ফিরে আসেন। তাহলে কেমোথেরাপির পার্টটা ওখানে হলো, এবার তারা এখানে হয়তো সার্জারি লাগবে বা রেডিয়েশন লাগবে, তখন আবার আমাদের কলকাতার যে সমস্ত সেন্টারগুলো আছে সেখানে এসে পৌঁছান। তো তাদের ক্ষেত্রে কি চিকিৎসায় কোনো সমস্যা হয়? না, শুধু শুধু সার্জারি বা রেডিয়েশন নয়, ইনফ্যাক্ট কেমোথেরাপির জন্য অনেকে আসেন। ইনফ্যাক্ট ধরুন আপনার সার্জারি তো ওয়ান টাইম অ্যাফেয়ার, মোটামুটি 2-3 সপ্তাহের মধ্যে পোস্ট অপ কেয়ারটা হয়ে গিয়ে ডিসচার্জ হয়ে যাচ্ছে পেশেন্ট। রেডিয়েশনও 1 মাস 1.5 মাসের মধ্যে হয়ে যাচ্ছে। কেমোথেরাপি অনেক সময় 6 মাস চলতে পারে, 1 বছর চলতে পারে।
তো রাদার সাধারণত আমরা দেখেছি কেমোথেরাপির পেশেন্টরাই ওখানে গেল, গিয়ে ইনিশিয়াল ট্রিটমেন্টটা হলো, হওয়ার পরে কেমোথেরাপি নেওয়ার জন্য আমাদের এখানে চলে আসেন। এবারে এখানে আসার পরে আমি যেটা করি সেটা হচ্ছে, দেখুন আমি মনে করি যে এই যে পেশেন্টরা চলে যাচ্ছে এর জন্য কিছুটা অংশে হয়তো আমাদের একটা রেসপন্সিবিলিটি রয়েছে। আমার মনে হয় এই রেসপন্সিবিলিটি নিজের কাঁধ থেকে ঝেড়ে ফেলার কোনো কারণ নেই। কেন যাচ্ছে? আমাদের যারা রোগীরা রয়েছে তারা, যেটা আপনি বলেছেন প্রত্যেকটা কথা সত্যি, ওখানে যাচ্ছে তাদের অনেক অসুবিধে হচ্ছে, তাদের ভাষাগত সমস্যা আছে, খাবার দাবারের নিয়ে সমস্যা রয়েছে, তারা এত দূর যাচ্ছেন, বিরাট খরচা। যে মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত মানুষরা যাচ্ছেন, প্রচুর খরচা। এবং হয়তো এমন একজন মেম্বার যাচ্ছেন তিনি হয়তো ওই বাড়িরই আর্নিং মেম্বার, একদমই তাই। এবং এই যে চলে যাচ্ছেন তার মানে ওনারা অনেক কষ্ট স্বীকার করে যাচ্ছেন। কেন যাচ্ছেন তার মূল কারণটা খোঁজা দরকার। ওদের ওপর দোষ চাপিয়ে দেওয়া যে ওনারা জানেন না, ল্যাক অফ অ্যাওয়ারনেস, চলে গেলেন। আমার যেটা মনে হয় এটা একটা রহস্য যে সকলে কেন চলে যায়। আমি যখন টাটাতে ফেলোশিপ করতে গিয়েছিলাম, টাটা বম্বেতে, তখন সেই সময় আমার মনে আছে যে ব্রেস্ট ক্যান্সারের যে ডিএমজিটা হতো, মানে যেখানে ব্রেস্ট ক্যান্সারের চিকিৎসা হতো, সেই আউটডোরে 80%ই বাঙালি আমার মনে হয়। এবং 80%ই বাঙালি। মানে আমি তো দেখতাম সবাই, প্রায় প্রত্যেকেই যারা আসছে বাংলায় কথা বলছে। আর আমি যেহেতু ওপিডিতে বসতাম, ওখানে ডক্টর সারিন ছিলেন, তিনি বলতেন যে এই বাঙালি ছেলে, সে বলো কি ট্রান্সলেট করে দাও আমাদেরকে। তো উনি আমাকে বলতেন যে যে কি এত বাঙালিরা এত কেন এখানে আসে। ওরাও বিরক্ত অ্যাকচুয়ালি, কারণ স্পেশালি টাটা বা বেলোরের মতো জায়গায় যেখানে হিউজ গভর্নমেন্ট হসপিটাল, হিউজ পেশেন্ট লোড, সেখানে যেমন আমাদের এখানে ধরুন পিজি হসপিটালে সবাই চলে আসছে, জ্বর সর্দি কাশি নিয়েও চলে আসছে, সেরকম একটা ছোট লাম্প যেটা খুব সহজে চিকিৎসা কলকাতাতে হয়ে যাওয়া সম্ভব, তার জন্যেও এই ট্রেনের টিকিট কেটে 2 দিন ট্রেন জার্নি করে বম্বেতে গিয়ে টাটাতে ফুটপাতে বা তার আশেপাশে ছোটো ছোটো গেস্ট হাউসগুলো রয়েছে, ধর্মশালাগুলো রয়েছে, সেখানে কষ্ট করে থেকে রোগীরা চিকিৎসা করছেন, তাদের ট্রিটমেন্টের প্ল্যানিং করছেন। এখানে এটা কেন? তার কারণ হচ্ছে কোথাও না কোথাও একটা বিশ্বাসের অভাব আছে। এই বিশ্বাসের অভাবটা কেন আছে এটা তো আমরা এটা একটা রহস্য। আমাদের জেনারেশনে যেই যারা আমরা ডাক্তারি করেছি, আমরা দেখছি স্পেশালি ক্যান্সারের পেশেন্টরা সবাই ভেলোর বা টাটায় চলে যাচ্ছে। এই বিশ্বাসের অভাবটার কারণ একটা যেটা আমার মনে হয়েছে সেটা হচ্ছে যে এর আগের যে সময়কার চিকিৎসা সেটা ছিল ব্যক্তিকেন্দ্রিক। অর্থাৎ একজন ডাক্তারবাবুর কাছে আপনাকে আসতে হবে, আপনি সেই ডাক্তারবাবুর কাছে এসে চিকিৎসার প্ল্যান নেবেন, তিনি যেরকম বলবেন সেটাকেই করতে হবে। এবং তখনকার দিনে এতটা খোলামেলা এনভায়রনমেন্টও হয়তো ছিল না যেখানে আপনি একটা প্রশ্ন করবেন ডাক্তারবাবুকে যে ডাক্তারবাবু আপনি যে এই ডিসিশনটা নিলেন এটা আপনি কি ভেবে নিলেন ডাক্তারবাবু, এটার জন্য এই যে কেমোটা দেবেন, কেন দেবেন? তখন সাথে সাথে আমি হয়তো বললাম আগে জয়েন্ট এন্ট্রান্সটা পাস করে এসো, তারপরে তুমি বলবে। এই যে একটা এটা এটা সত্যি, এটা কিন্তু মানে মানে বলতে খারাপ লাগে, কিন্তু একটা অথরিটেটিভ ফিগার যেন আমরা হয়ে উঠেছিলাম। এবং এই জিনিসটাকে যতটা হালকাভাবে আমরা পেশেন্টদেরকে নিয়েছিলাম, তারই ফলশ্রুতি হচ্ছে যে বিশ্বাসটা ভেঙে গিয়েছে। এক্স্যাক্টলি। এবং আমি আগে শুনেছি বেশ কিছু লোকের কাছে যে ভেলোরে, যখন ভেলোরের স্টার্টটা যখন হলো, তখন আমি মেডিকেল কলেজে MBBS করছি, তখন অনেকে বলেছিল যে, আমি জিজ্ঞেস করতাম যে আপনারা ভেলোরে গিয়েছিলেন কেন, ওখানে কি সিস্টেম আছে? আর তখন আমি ছোট ডাক্তার, তো একটু ক্লোজও, সবাই বলতো, এখনো বলে, আমি এখনো সেই ছোট ডাক্তারই আছি। তো তখন তারা বলতেন যে ডাক্তারবাবু ওখানকার সিস্টেমটা খুব ভালো। ওখানে একটা ডাক্তারবাবুর কাছে আমি গেলাম, তিনি দেখলেন, দেখে নিয়ে আরেকজন ডাক্তারবাবুর কাছে পাঠিয়ে দিলেন, তিনি বড় ডাক্তারবাবুর কাছে পাঠালেন, ফাইনালি সমস্ত কিছুটা একসাথে হয়ে একটা স্ট্রিমলাইন হয়ে সকলে মিলে একটা ডিসিশন নিল, আমাদেরকে পাঠিয়ে দিল, বলে দিল। তো আমার যেটা মনে হয় যে ব্যক্তিকেন্দ্রিকতার বদলে একটা সিস্টেম কেন্দ্রিকতা রয়েছে। এবং অনকোলজির ক্ষেত্রে যে শুধুমাত্র যে একটা পেশেন্টের আমি চিকিৎসাটা বলে দিলাম, এই নে যাও ঘরে চলে যাও, কেমন নিয়ে নাও, বাড়ি চলে যাও, সেটা চলে না। কারণ একটা অনকোলজি বা ক্যান্সারের পেশেন্টের মনের ভেতরে অনেক কিছু চলছে। ঠিক। একটা স্টেজ 1 ক্যান্সার পেশেন্টও ভাবছে যে আমি সারবো তো, আমি মারা যাবো না তো। আমি হয়তো দেখে ভাবছি তো স্টেজ 1 ক্যান্সারে তো ভালো হয়ে যাবে, কিন্তু সে জানে না, সে জানে আমার ক্যান্সার হয়েছে। এই যে মানসিকভাবে সাপোর্ট, সেই জিনিসটা সামহাও মানুষরা এখানে পাননি। এবং তার ফলশ্রুতিতে যে একটা পলায়ন বা একটা সবাই ছেড়ে চলে গিয়েছেন এবং অন্যান্য সেন্টারে চলে গেছেন এবং সেখানে গিয়ে ট্রিটমেন্টটা নিয়েছেন। সেই কারণে আমি সবসময় মনে করি যে রেসপন্সিবিলিটিটা শ্রাগ অফ করাটা কোনো কাজের কথা নয়। একটা যদি কোনো মনে হয় যে না, যেই পেশেন্টদের আমরা এখানে চিকিৎসা দিতে পারি তাদেরও সুবিধে, তারাও সহজে চিকিৎসা পেতে পারেন, তারা কেন চলে যাচ্ছেন অন্য জায়গায় সেটা আমাদেরকে জানতে হবে।
এবং সেই প্রবলেমটাকে সলভ করার চেষ্টা করতে হবে। ঠিক। শুধু শুধু তাদের উপরে দোষারোপ করার কোনো আমি মানে দেখি না। আচ্ছা, আমরা দোষারোপ করছি না, আমি যেটা জানতে চাইছি যে এটাতে তার ট্রিটমেন্টের আউটকামে কোনো সমস্যা হয় কি? আউটকামের বেশ কিছু সমস্যা হয়, যেমন? যে কারণে আমরা চাইছি না। আদারওয়াইজ যে কোনো জায়গায় গিয়ে উনি হুম, ট্রিটমেন্ট পান, হুম, তাতে হুম, আমাদের হুম, কারোরই হুম। আপত্তি থাকার কথা নয়। কিন্তু সমস্যা হচ্ছে যে ধরুন একটা পেশেন্ট আজকে ডায়াগনোসিস হলো, যেটা হয় হুম, হুম, ইনফ্যাক্ট আমার কাছে তারা এলেন, হুম, আসার পরে তারা বললেন যে এই ডাক্তারবাবু এই ডায়াগনোসিস হচ্ছে, কি করব। হুম, আমি সমস্ত কিছু প্ল্যান করলাম, প্রয়োজন আমরা এমডিটি করলাম। তারপরে বাড়ির লোকেরা বললেন ডাক্তারবাবু আমরা ভাবছি ক্যান্সার হয়েছে, আমরা একটু টাটায়, বম্বেতে বড় হসপিটাল, সেখানে আমি যাব। তখন অনেক সময় আমি বলি যে ঠিক আছে, আপনি ওটাকে সেকেন্ড ওপিনিয়ন নেওয়ার অধিকার আপনার আছে এবং নেওয়া এক্স্যাক্টলি, উচিতও। হ্যাঁ। আপনি যান টাটায়, কিন্তু আপনি ট্রিটমেন্টটা স্টার্ট করে দিয়ে যান। ধরা যাক ওনার কেমোথেরাপি লাগবে, হুম, আমি একটা কেমোথেরাপি দিচ্ছি, হুম, কেমোথেরাপিটা নিয়ে অ্যাটলিস্ট ডিজিজটা কন্ট্রোল হলো। হুম, আপনি টাটায় চলে যান, সেখানে গিয়ে সমস্ত হুম, কাগজপত্র দেখান, যে চিকিৎসা আপনার হয়েছে হুম, সেটা দেখান। এবং একটা কথা মনে রাখতে হবে যে অনকোলজি ট্রিটমেন্ট হুম, ইন এ গুড অনকোলজিক্যাল সেন্টার বা একজন ভালো অনকোলজিস্ট কিন্তু প্রোটোকল ভিত্তিক করবেন। এখন সারা পৃথিবী জুড়েই একই চিকিৎসা হয়, প্রত্যেকটারই কিন্তু প্রোটোকল আছে এবং সেই এইটাই প্রোটোকল। একটু জানতে চাইবো যে প্রোটোকল কথাটা আপনারা প্রায়ই বলেন, আমি যতজন অনকোলজিস্টের সঙ্গে কথা বলেছি এই প্রোটোকল শব্দটা বেশ কয়েকবার বলেন, তো এই প্রোটোকল জিনিসটা সাধারণ মানুষদের যদি একটু বুঝিয়ে দেন বিষয়টা হ্যাঁ, কি? খুব ভালো প্রশ্ন। অ্যাকচুয়ালি প্রোটোকল, দেখুন যে কোনো কিছুর একটা প্রোটোকল থাকে। আপনি একটা যে কোনো কাজ হ্যাঁ। করবেন সেটারই একটা প্রোটোকল থাকে। আজকে আমি যে এখানে আপনার সাথে এসে বসেছি, আমি ওই দরজা দিয়ে ঢুকেছি, ঢোকার পরে আপনার সাথে আপনাকে গ্রিট করেছি, ফিরে এসে তারপরে এখানে বসেছি, মাইক সেট হয়েছে, এগুলো সবকটার একটা প্রোটোকল রয়েছে। তো ক্যান্সারের চিকিৎসারও সেই রকম, কিভাবে আমরা এই পার্টিকুলার ক্যান্সারটা করব হুম, তার কিছু দিক নির্দেশ দেওয়া আছে। আচ্ছা, মানে ব্রেস্ট ক্যান্সারের চিকিৎসা আর লাং ক্যান্সারের চিকিৎসা আকাশ পাতাল তফাৎ, প্রত্যেকটার প্রোটোকল আলাদা। আচ্ছা। আবার ব্রেস্ট ক্যান্সারে হরমোন পজিটিভ ব্রেস্ট ক্যান্সারের চিকিৎসা আর হরমোন নেগেটিভ ব্রেস্ট ক্যান্সারের চিকিৎসাও আকাশ পাতাল তফাৎ, সেপারেট প্রোটোকল। এই প্রোটোকলগুলো আসে হচ্ছে ট্রায়ালের মাধ্যমে, গবেষণার মাধ্যমে। ক্লিনিক্যাল ট্রায়াল মানে রোগীদের মধ্যে এই ওষুধগুলো দিয়ে ট্রায়াল করা মানে হয়। এটা কোনো হসপিটাল দ্বারা নির্ধারিত নয়? না, এটা প্রথম কথা হচ্ছে ট্রায়ালগুলো করা হয় বিভিন্ন হসপিটালে, বিভিন্ন মাল্টিপল হসপিটাল একসাথে মিলেও ট্রায়ালগুলো করে এবং তার থেকে যে রেজাল্টগুলো বেরোয় তার উপর ভিত্তি করে প্রোটোকল তৈরি হয় এবং সেই প্রোটোকলগুলো তৈরি করার বড় বড় বডি আছে। যেমন ধরুন আমেরিকার ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন, ইউএস এফডিএ, বা আপনি বলতে পারেন ইউরোপিয়ান সোসাইটি অফ মেডিকেল অনকোলজি, এসমো, আমেরিকান সোসাইটি অফ ক্লিনিক্যাল অনকোলজি, অ্যাসকো। এই যে বড় বড় যে বডিগুলো আছে, রেকমেন্ডেশনের দেওয়ার অথরিটি যারা, তারা এই প্রোটোকলগুলো সেট করেন। যেমন আমাদের এসমো প্রোটোকল আছে, আমেরিকাতে এনসিসিএন বলে একটা আছে, ন্যাশনাল কম্প্রিহেন্সিভ ক্যান্সার নেটওয়ার্ক বলে, তাদের প্রোটোকল। আমাদের ভারতেও কিন্তু একটা আছে, অনেকেই জানেন না, আচ্ছা, সেটা হচ্ছে ন্যাশনাল ক্যান্সার গ্রিড, আচ্ছা। যেটা টাটা মুম্বাই থেকে তৈরি করা হয় এবং তারাও কিন্তু একটা প্রোটোকল দেন। তো এবং সেই প্রোটোকলটাও অনেকটা সোশ্যাল মেডিসিনের মতো আর কি, অর্থাৎ কিনা যেখানে একটু কম খরচে যাতে অনেক বেশি রোগীদেরকে আমরা চিকিৎসা দিতে পারি, সেই রকম একটা প্রোটোকল দেওয়া আছে। প্রোটোকলের গোলও আলাদা হতে পারে। এই কারণে এই প্রোটোকলগুলো কিন্তু ব্যক্তিকেন্দ্রিক নয়, অর্থাৎ হসপিটাল কেন্দ্রিক নয়। তার মানে আমি যদি টাটাতে যাই সেখানে যে চিকিৎসা হবে, আজকে যদি আমি পিয়ারলেস হসপিটালে যদি চিকিৎসা করি এক্সাক্ট এক্স্যাক্টলি, সেম চিকিৎসাটা হবে। এক্স্যাক্টলি। এবং এইখানে প্রবলেমটা এই কারণে, ধরুন আমি যদি সেই প্রোটোকলটা না মানতাম, তাহলে কিন্তু আমি কখনোই পেশেন্টকে বলতাম না যে ঠিক আছে আপনি ট্রিটমেন্টটা স্টার্ট করে নিন, আপনার রোগটা একটু কন্ট্রোলের দিকে চলে গেল, আপনি এবারে চলে যান। কারণ আমি জানি যে টাটা কখনোই বলবে না যে এই চিকিৎসাতে ভুল হয়েছে। আই হ্যাভ দ্যাট কনফিডেন্স ইন মাই ট্রিটমেন্ট, কারণ আমরা সেই সেম প্রোটোকল ফলো করছি। এবং সেই কারণে এবারে ওনারা বলেন যে না, অবভিয়াস কারণে ওনারা তো আর এত কিছু, আমি ভাবছি আমার মনের মধ্যে যে এত কিছু আছে, আমি তো আর বলতে পারি না যে আপনি চিন্তা করবেন না, আমি একদম ঠিক আছি। তো উনি কি করলেন, ওনারা তখন বললেন যে না আমরা তাহলে আগেই যাব। এর ফলে কি হচ্ছে, চিকিৎসাটা শুরু হচ্ছে না। টাটাতে যাওয়ার পরে 2 থেকে 3 সপ্তাহ ওনার প্রথম অ্যাপয়েন্টমেন্ট পেতে পেতে প্রথম কথা টিকিট কাটতে হবে। আপনি ফ্লাইটে যান বা ট্রেনে যান, আপনাকে টিকিট কাটতে হবে, ওখানে বুকিংয়ের ব্যাপার আছে। 2-3 সপ্তাহ সেখানে গেল, ওখানে গিয়ে অ্যাপয়েন্টমেন্ট পেতে আরও 2-3 সপ্তাহ গেল। এই যে 1-1.5 মাস আপনার সময় নষ্ট হয়ে যাচ্ছে, এর মধ্যে আপনার যে স্টেজ 1 ক্যান্সারটা, সেটা হচ্ছে স্টেজ 2, স্টেজ 3 এই দিকে চলে যাচ্ছে, বেড়ে যাচ্ছে। মানে যেটা চিকিৎসা করা সম্ভব ছিল সহজেই সেটা আর থাকছে না। সেটা থাকছে না, যেটা আর্লি স্টেজের প্রোটোকল এক, অ্যাডভান্স স্টেজের প্রোটোকল আর একটা। কাজে মানে চিকিৎসাটাই তখন চেঞ্জ হচ্ছে। যখন চেঞ্জ হয়ে যাচ্ছে, এবং চিকিৎসার গোলটাও চেঞ্জ হয়ে যাচ্ছে, রোগ সারাবো নাকি রোগটা আর সারবে না, জাস্ট কন্ট্রোল করবো। কাজেই সময় একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস, এটা একটা বিরাট বড় সমস্যা। আর একটা মেজর সমস্যা আছে বিদেশে বাইরে যাওয়ার, সেটা হচ্ছে যারা স্পেশালি সার্জারি করে আসেন, ওখানকার সার্জনরা করেছেন, ওনারা পেটটা খুলে দেখেছেন কেমন, পোস্ট অপ অর্থাৎ কিনা সার্জারি হয়ে যাওয়ার পরের যে কমপ্লিকেশনগুলো, সেগুলো কিন্তু ওই যিনি সার্জন
সার্জারিটা করেছেন সেই সার্জনই ভালো বলতে পারবেন। কাজেই ওখানে বাইরে ধরুন আপনি অন্য জায়গায় একটা সার্জারি করলেন, এখানে কলকাতায় এসে আপনি তখন ঘুরে বেড়াবেন সার্জনদের কাছে, কিন্তু সার্জনরা তো পেটটা খুলে দেখেননি, ঠিক। তারা সেই রেসপন্সিবিলিটি নিতে চাইবেন না যে কমপ্লিকেশনগুলো ম্যানেজ করার। তখন সেই সার্জনের কাছে আবার আপনাকে উড়ে যেতে হবে বা ট্রেনে করে যেতে হবে, মানে ডবল খরচা, ডবল সময় নষ্ট, আবার সেই সব কিছু আপনাকে ফিল করতে হবে। এইটা কিন্তু একটা মেজর জিনিস যেটা আমরা রেগুলার পেশেন্টের ক্ষেত্রে দেখি। এক্ষেত্রে যেটা হয় আমি বিভিন্ন টেসবুকেও দেখতে পাই যে তারা হয়তো চেন্নাইতে একটা সার্জারি করিয়ে এসছেন এবং ফলো আপের জন্য এখানকার সার্জনের সঙ্গে যোগাযোগ করেছেন এবং এখানকার সার্জন বলেছেন যে আপনাকে ওখানেই যেতে হবে, কিংবা হয়তো তিনি এমনভাবে বলেছেন যেটা হয়তো পেশেন্টের ভালো লাগেনি। তো এটা একটা কারণ যেটা আপনি বুঝিয়ে বললেন, কিন্তু ওই পেশেন্ট তিনি বুঝতে পারছেন না যে সত্যি তো এই ডাক্তারবাবু আমার পেট খুলে দেখেনি, তাহলে ইনি কি করে বলবেন। হুম। সমস্যা কি হয় যে তখন এই সোশ্যাল মিডিয়ার যুগ স্যার, সবাই 4টে কথা লিখতে পারে মানে ফ্রিলি, অবশ্যই তখন ওই অবশ্যই। ডাক্তার সম্পর্কে 4টে কথা তিনি লিখে হুম, দেন হুম, এবং দেখা যায় যে কলকাতার যে চিকিৎসা ব্যবস্থা হুম, সম্পর্কে হুম, মানুষের যে হুম, বিশ্বাসটা সেটা হুম, ভেঙে যায়। হুম। আচ্ছা, এরপর এই যেটা এই ব্যাপারে আমি একটা ছোট্ট হ্যাঁ, কথা হ্যাঁ, বলে দিই। আপনি কখনো মেট্রোতে যাতায়াত করেছেন? হ্যাঁ, মেট্রোতে অনেক সময় তো হয় যে মেট্রো ট্রেন অনেক সময় ধরে আসছে না, হুম, 10 মিনিট 15 হুম, মিনিট হয়ে গেল, হুম, আর লোকজন অ্যাজিটেটেড হয়ে গেল, হুম, চেঁচামেচি শুরু হয়ে গেল। এই জিনিসটাই যদি আটকে দেওয়া যায়, হুম, যদি 5 মিনিটের মাথায় বা 6 মিনিটের মাথায় যখন ঘটনাটা ঘটেছে, হুম, যারা মেট্রোর অথরিটি তারা জানেন যে আগামী 15 মিনিট ট্রেন আসবে না, যদি একটা অ্যানাউন্সমেন্ট করে দেওয়া হয় হুম, যে এই কারণে আমরা ট্রেন চলবে না, 15 মিনিট পরে চলবে বা আধ ঘন্টা পরে চলবে, বা এখন আপনারা বেরিয়ে যান, কালকে থেকে স্টার্ট হবে, হুম, এইটুকু মেসেজ যদি দেওয়া যায় তাহলেই কিন্তু সমস্যা এড়ানো যায়। এখানে আমি কি বলতে চাইছি, কমিউনিকেশন। ঠিক। আমার মনে হয় যে কমিউনিকেশনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। হুম, হুম, এখন শুধুমাত্র আপনাকে পড়াশোনা জানলে, যে কোনো ফিল্ডে, ডাক্তারি শুধু নয়, সব ফিল্ডে শুধু পড়াশোনা জানলে হবে না। আপনার কমিউনিকেশন, আপনি নিজেকে কিভাবে এক্সপ্রেস করছেন ঠিক। সেটার ওপর অত্যন্ত গুরুত্ব দিয়ে আপনাকে দেখতে হবে। কাজেই এই জিনিসটা যদি বুঝিয়ে দেওয়া হয়, আমার তো মনে হয় না যে রোগীরা কোনো রকমভাবেই কিছু মনে করবেন। এবার আপনার কাছে যেটা জানতে চাইবো সেটা হচ্ছে যে এই যে ক্যান্সারের যে রোগীরা তারা তো মানসিকভাবে ভেঙে পড়ে, তো বাড়ির লোক তাকে কিভাবে সাপোর্ট দেবে এই সময়টা? এটা ভীষণ জটিল প্রশ্ন। এটা মানে সত্যি কথা বলতে কি জানেন তো, মানে এইটা যার না হয়েছে ইয়েস। তার পক্ষে ওই ফিলিংসটা, মানে সত্যি কথা বলতে কি আমি এতদিন এত পেশেন্টকে দেখেছি, যে কিন্তু সবটাই উল্টো দিক থেকে। যেমন আপনি আর আমি বসে আছি, মাঝখানে আমাদের টেবিলটা রয়েছে, ঠিক। ঠিক সেই রকমভাবেই যে ক্যান্সার পেশেন্টরা যেটা তাদের মধ্যে দিয়ে হচ্ছে, সেটা আমি এতদিন থেকে হয়তো কিছুটা একটা ফ্র্যাকশন বুঝতে পারি, কিন্তু তাদের মধ্যে দিয়ে যেটা যাচ্ছে সেটা ইট ইজ ভেরি ভেরি ডিফিকাল্ট। দিস ইজ আই থিঙ্ক দ্য মোস্ট ডিফিকাল্ট পার্ট অফ আওয়ার প্রফেশন যদি বলতে পারেন। তো একজন ক্যান্সার পেশেন্ট যখন মানে যেটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে অনেকেই জানতে দিতে চান না হুম। যে ওনার ক্যান্সার হয়েছে। ঠিকই। এবং এটা মানে আমি ব্যক্তিগত অভিজ্ঞতা বলছি, যেমন হুম, আমার মার যখন ক্যান্সার ধরা পড়ে, আমরা মাকে কিন্তু আচ্ছা জানাইনি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। রাইট রাইট রাইট। এখানে এটা এটা একটা দুটো স্কুল অফ থট আছে। এখানে যদি আপনি যেমন টাটাতে যান, হুম, তাহলে ওরা রোগীকে যেমন এরকম বসিয়ে রেখেই পরিষ্কার বলবে যে আপনি এইটা আছে, আপনার এই ট্রায়ালে মিডিয়ান সার্ভাইভাল, ওরা স্টেজ 4 ক্যান্সার পেশেন্ট এমনি বসে আছেন, ওরা কোনো সিমটম নেই, আপনি আর 6 মাস থেকে 1 বছরের মধ্যে মারা যাবেন, বা এইরকম ট্রায়ালে দেখা গিয়েছে 6 মাসের বেশি বেশিরভাগ পেশেন্টরা বাঁচে না, এই কথাটা বলা হয়। এবার এইটার যুক্তি হচ্ছে ওদের, এবং সেটা হচ্ছে ওয়েস্টার্ন সিভিলাইজেশনে ইন্ডিভিজুয়ালের ওপর অত্যন্ত জোর দেওয়া হয়, ইন্ডিভিজুয়ালিটির ওপর। ওখানে তো 18 বছরের পরেই বাবা মাকে ছেড়ে ছেলেরা বেরিয়ে যায়, দ্যাট ইজ দ্য নর্ম। কেউ বাড়িতে থাকলে সেটা একটা ন্যাক্কারজনক ঘটনা। তো তার ফলে ওই ওয়েস্টার্ন যেই প্রোটোকলগুলো, সেই ওয়েস্টার্ন প্রোটোকল তারা বলে যে না, রোগীকে জানাতে হবে, কারণ রোগীর শরীরের মালিক হচ্ছে রোগী নিজে, কাজে রোগীকেই গোপন করে কিছু করা চলবে না। আমি একটু অন্যভাবে ভাবি। তার কারণ হচ্ছে যে আমি যেটা দেখেছি সেটা হচ্ছে যে আমাদের সোসাইটি কিন্তু ওয়েস্টার্ন সোসাইটি নয়। আমাদের সোসাইটি অনেক বেশি পরিবার কেন্দ্রিক। এখানে ইন্ডিভিজুয়ালিটি, মানে ইন্ডিভিজুয়ালের মতোই, ইফ নট মোর, ফ্যামিলির ইনভলভমেন্টটা অনেক বেশি থাকে, অ্যাটাচমেন্টটা অনেক বেশি থাকে। ঠিকই। এই কারণে আমার যেটা নিজস্ব প্রোটোকল বলতে পারেন, এটা ইন্টারন্যাশনাল প্রোটোকল নয়, সেটা হচ্ছে আমি সবার প্রথমেই পেশেন্টকে আমি এরকমভাবে বলি না যে আপনি 6 মাস বাঁচবেন বা 50% মর্টালিটি আপনার 6 মাসের মধ্যে হবে, সেরকম কথা আমি বলি না, এগুলো পেশেন্টরা বুঝতেও পারেন না। তখন আমি যেটা বলি সেটা হচ্ছে এরকম রোগ হয়েছে, উই উইল ট্রাই আওয়ার বেস্ট যাতে আপনি একটা দীর্ঘ জীবন পান, সেটার জন্য আমরা চেষ্টা করব। এরপরে আমি
মেইন যে ডিসকাশনটা আমি অনেক সময় ফ্যামিলির সাথে করি, যেমন আপনি যদি আমার কাছে আসতেন আমি আপনার সাথে করতাম, এবং সেখানে আমি বোঝার চেষ্টা করতাম যে আপনি কতটা ইনফরমেশন পাস অন করতে চান রোগীকে, অ্যান্ড উই আর ইন দ্য সেম টিম। কথাটা হচ্ছে যে রোগী, ডাক্তার, রোগীর বাড়ির লোক সকলে মিলে একটা টিম, এবং আমরা ফাইট করছি ক্যান্সারকে। ঠিক। এরকম নয় যে ডাক্তার আলাদা, আপনারা আলাদা, আপনারা ক্যান্সারকে ফাইট করছেন, ইটস নট লাইক দ্যাট। কাজে এই টিম মিলে ডিসাইড করবে যে রোগীকে মানসিকভাবে কতটা শক্ত রাখা যেতে পারে এবং কিভাবে তাদেরকে সাপোর্ট দেওয়া যেতে পারে। সবসময় আমি আমার নিজের বিভিন্ন রকমভাবে করা যায়, যেমন আমি নিজে একটু হিউমার ইউজ করি রোগীর সাথে, যাতে তার মুডটাকে একটু লিফট করা যায়, কিন্তু সেটাও অনেক সময় ফেল করে। যখন অনেকটা বেশি কষ্ট হয় তখন কিন্তু রোগীরা বুঝতে পারেন, তো তখন দোজ সিচুয়েশনস না নিজে না পড়লে কখনো বোঝা সম্ভব নয়। ইট ইজ আ ভেরি ভেরি ডিফিকাল্ট সিচুয়েশন। ঠিকই। আচ্ছা, আরো একটা জিনিস জানতে চাইবো, যেমন আমরা যেমন হয়তো দক্ষিণে ছুটে যাই, আমাদের পার্শ্ববর্তী দেশ যেটা বাংলাদেশ হতে পারে, নেপাল হতে পারে, তারা কিন্তু বহু মানুষ আমাদের কলকাতায় আসেন ক্যান্সারের চিকিৎসার জন্য। তো কিছু লোক তো সচেতন আছেন, দ্রুত চলে আসেন, কিছু লোক অনেকটাই দেরি করে ফেলেন। তো আমি যেটা জানতে চাইবো যে এই যে মানুষগুলো যখন আসেন, দেরি করা ছাড়া মানে দেরিতে একটা হাসপাতালে পৌঁছানো ছাড়া আর কি, কি ভুল করেন? মানে তারা কি কোনো তথ্য লুকিয়ে রাখেন? বা এমন কিছু জিনিস যেটা জানানো দরকার জানান না, এরকম কি ঘটনা ঘটে? এটা একটা আশ্চর্য ব্যাপার। সেটা হচ্ছে ধরুন, যেমন আমরা একটু আগে কথা বলছিলাম হুম, যে হুম। আমাদের ওপর বিশ্বাস নেই বলে হুম, রোগীরা আমাদের ছেড়ে চলে যাচ্ছে। হুম, হুম। আবার বাংলাদেশে আমি দেখেছি যে ওখানকার লোকেদের বাংলাদেশের সিস্টেমের উপর একদম বিশ্বাস নেই, সে কারণে তারা এখানে চলে আসছে। কিন্তু বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা তো একটু মানে ডেফিনেটলি হ্যাঁ, ডেফিনেটলি হুম। দেখুন, সেটা সেটা মানে এটা বলা খুব ডিফিকাল্ট, কারণ মানে এটা আকাশের গায়ে থুতু ছেটালে যেমন নিজের হ্যাঁ, গায়ে এসেই পড়ে। এক্সাক্টলি। আমি এতক্ষণ ধরে যখন বলছি যে একটা ইন্টারন্যাশনাল প্রোটোকল রয়েছে এবং সেই প্রোটোকলগুলো যদি জানি তাহলে ঠিক। আমি ভালোভাবে চিকিৎসা করব, হ্যাঁ। তাহলে সেই এবং সেই ওষুধগুলো সব বাংলাদেশেও অ্যাভেলেবেল আছে। হুম। কাজেই আমি সৎভাবে বলতে পারি না যে ওখানে একজন যদি ঠিকঠাক করে চিকিৎসা করতে চান, প্রোটোকল নির্ভর চিকিৎসা করতে চান, তাহলে পারবেন না। তাহলে এই কথাটা আমার সত্যি আগের তাই, কথাটাই কিন্তু সত্যি। আমি যুক্তি দিয়ে কিনে ফেললাম। এক্সাক্টলি। তো মানে সেলফ নিজের কন্ট্রাডিক্টরি থুতু হয়ে গেল। গেলা মতন অবস্থা। একদম সেলফ কন্ট্রাডিক্টরি হয়ে গেল। তো সেই জন্য এইটা বলা খুব মুশকিল। ইট ইজ আ ভেরি কমপ্লেক্স সিচুয়েশন। ওখানকার ইনফ্রাস্ট্রাকচার আমি যেটা বুঝেছি একটু ইনফিরিয়ার হুম, দেন আওয়ার। আমাদের এখানে যতটা সহজে সমস্ত কিছু করা সম্ভব, আমি খেয়াল করেছি যে বাংলাদেশে অত সহজে করা সম্ভব নয়। ঠিকই। অ্যাক্সেসিবিলিটি অফ দ্য ইনফ্রাস্ট্রাকচার নিয়ে হুম। যেটা বলার। ২ নম্বর একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ওখানকার যখনই কেউ, ওখানেও কমিউনিকেশনের একটা প্রবলেম আছে, যেটা আমাদের এখানেও আছে, ওখানেও আছে, যে ডাক্তারবাবুরা পেশেন্টদেরকে বুঝিয়ে বলার ক্ষেত্রে একটু হয়তো কম থাকেন, বা হয়তো যেই ডাক্তারবাবুরা অতটা বুঝিয়ে বলেন না তার সেই পেশেন্টরাই আমাদের কাছে আসে। যেই ডাক্তারবাবুরা ওখানে বুঝিয়ে বলেন যে কি হয়েছে, কি হবে না হবে, হয়তো সেই পেশেন্টরা আমাদের এখানে আসেন না। তো আমরা যেটা আমি দেখেছি সেটা হচ্ছে ওনারা বলেন যে ওখানকার বায়োপসিতে ক্যান্সার বেরিয়েছে, কিন্তু ওখানকার টেস্টে আমার ভরসা নেই, আমি এখানে এসে আরেকবার টেস্ট করাতে চাই। আমি তখন বলি ঠিক আছে, আপনি যে বায়োপসিটা হয়েছে তার তো একটা মোমেন্ট টুকরো একটা ব্লক আপনি পেয়েছেন, সেটা দেখান, আমরা এখানে রিভিউ করে দেখে নিচ্ছি। বলে ওটা তো আনি নাই। আচ্ছা, তার মানে ওই ব্লকটা তাকে সঙ্গে নিয়ে আসতে হবে। অবশ্যই। আচ্ছা, নাম্বার 1 হ্যাঁ। তো সেক্ষেত্রে যে এই টিস্যু ব্লক বলে যে বস্তুটি আছে আমাদের এখানে যারাই আসে না কেন, যদি তারা ওইটা নিয়ে আসেন তাহলে আমরা কিন্তু ওই ব্লকটাকে এখানে আবার পরীক্ষা করে বলতে পারবো যে সেই ব্লকের মধ্যে ক্যান্সার আছে কি নেই। কিন্তু এটা আমার সৌভাগ্য, এখনো পর্যন্ত বাংলাদেশের ব্লক দেখার হয়নি। আচ্ছা, আর কি ভুল করেন? এবং আর একটা যেটা ভুল সেটা হচ্ছে ওনারা হয়তো ভাবেন যে আমরা একটা কোনো ওষুধ দেবো এবং সেই ওষুধগুলো খেলেই উনি সম্পূর্ণ নিরোগ হয়ে যাবেন বা ওনার ট্রিটমেন্ট হয়ে যাবে। যেমন আগে আগে এখন তো একটু অনেকটাই কার্টেল হয়ে গেছে, কিন্তু আগে প্রচুর পেশেন্টরা আসছেন যারা হয়তো ট্যুরিস্ট ভিসা নিয়ে এলেন বা বেড়াতে এলেন, তারা একবার একটু হেলথ চেক আপ করিয়ে নিতেন এবং সেই সুগার প্রেশারের ওষুধ নিয়ে উনি বাড়ি চলে গেলেন। দ্যাটস সিম্পল। কিন্তু ক্যান্সারের ট্রিটমেন্ট তো সেরকম নয়। সেভাবে হয় না। কাজেই তাদের এই অ্যাওয়ারনেসটা থাকতে হবে যে ক্যান্সারের চিকিৎসা কিন্তু এরকম শুধুমাত্র কয়েকটা ওষুধের ওপর হবে না, তার টেস্ট আছে, সেটা ডিসাইড দীর্ঘমেয়াদী করতে হবে, চিকিৎসা। দীর্ঘমেয়াদী চিকিৎসা এবং অনেক কমপ্লিকেটেড চিকিৎসা। সেই অ্যাওয়ারনেসটা কিন্তু যারা আসেন তাদের থাকে না। আমরা মোটামুটি এটা জানলাম যে ক্যান্সার যদি হয় তাহলে আমরা কোথায় যাব এবং কোন, কোন ভুলগুলো করি আমরা সেটাও আমরা জানলাম। তো এবার যেটা জানতে চাইবো যে এই শহর কলকাতায় ক্যান্সারের কি সত্যিই আন্তর্জাতিক মানের চিকিৎসা হয়? এর উত্তর হচ্ছে এক কথায় হ্যাঁ, আচ্ছা। আন্তর্জাতিক মানের চিকিৎসা আমাদের এখানে অ্যাভেলেবল। আপনি যেটা চাইবেন, আপনি সার্জারি, হুম, রোবোটিক সার্জারি, হুম, ভালো ভালো রোবোটিক সার্জনস রয়েছেন। আপনি যদি রেডিওথেরাপির কথা বলেন, আইজিআরটি, আইএমআরটি, ভিম্যাট, হুম।
র্যাপিড আর্ক সব কিছু অ্যাভেলেবেল আছে যা আপনি বাইরে পাবেন, এক্সেপ্ট প্রোটন, যেটা সারা ভারতবর্ষে শুধুমাত্র এই মুহূর্তে চেন্নাইতে আর মুম্বাইতে আছে, কিন্তু প্রোটন থেরাপির রোল খুব কম। বাকি সমস্ত রেডিওথেরাপির ব্যবস্থা আমাদের এখানে আছে। মেডিকেল অনকোলজির অ্যাসপেক্ট থেকে আমি বলবো যে মেডিকেল অনকোলজির থেকে যা যা ট্রিটমেন্ট সম্ভব, কেমোথেরাপি বলুন, হাইডোজ কেমোথেরাপি, বোন ম্যারো ট্রান্সপ্লান্ট বলুন, ইমিউনোথেরাপি বলুন, আধুনিক যেই ওষুধগুলি আসছে অ্যান্টিবডি ড্রাগ কনজুগেট বা বাইস্পেসিফিক ড্রাগস, সমস্ত কিছুর অ্যাভেলেবিলিটি আমাদের এখানে আছে। কার্টি সেল থেরাপি সেগুলোও কলকাতায় অ্যাভেলেবেল আছে। কাজেই এই মুহূর্তে কলকাতার বাইরে যাওয়ার কিন্তু কোনো প্রয়োজন একজন রোগীর নেই। খুব রেয়ার সিচুয়েশন যেখানে একটা মানে প্রচণ্ড রেয়ার কোনো টিউমার বেরোলো, সেটার চিকিৎসা আমাদের এখানে অত বেশি আমাদের এক্সপিরিয়েন্স নেই, সেটা আমাদের হাই ভলিউম সেন্টার আমরা পাঠাতে পারি, সেন্টার অফ এক্সেলেন্স, ইন্ডিয়ান সেন্টার অফ এক্সেলেন্স আমরা পাঠাতে পারি, সেটা এখানকার ডাক্তারবাবুরাই রেফার করেন। কিন্তু সাধারণ 99% ক্যান্সারের ক্ষেত্রে কিন্তু কলকাতায় সমস্ত চিকিৎসা অ্যাভেলেবেল আছে। আচ্ছা, এবার যেটা জানতে চাইবো যে সদ্য মানে এই হাসপাতাল মানে ক্যান্সারের একটা ফুল ফ্লেজেড একটা চিকিৎসার স্টার্ট করেছে। ইয়েস, তো একজন পেশেন্ট তিনি কেন পিএলএস হসপিটালে আসবেন? যে নতুন যে ক্যান্সার উইংটা আমাদের শুরু হয়েছে সেখানে রেডিওথেরাপি স্টার্ট হয়ে গিয়েছে, পেট স্ক্যান স্টার্ট হয়ে গিয়েছে। কাজেই একটা কম্প্রিহেন্সিভ 360 ডিগ্রি ক্যান্সার কেয়ার আমরা এই শ্রীয়স বা পিয়ারলেস হসপিটালের ক্যান্সার উইংয়ে আমরা কিন্তু অলরেডি স্টার্ট করে দিয়েছি। বোন ম্যারো ট্রান্সপ্লান্ট ইউনিটও রয়েছে যেটা চালু হয়ে যাচ্ছে। এছাড়া আমি একটা কথা বলতে পারি, সেটা হচ্ছে আমি পিয়ারলেস এর সাথে অ্যাসোসিয়েটেড রয়েছি 2022 সাল থেকে। তো গত 4 বছর ধরে কিন্তু আমি এবং আমাদের এখানকার যে সার্জনসরা রয়েছেন তারা কিন্তু ক্যান্সারের চিকিৎসা আমরা করিয়েছি। আমরা রেডিওথেরাপিটাই এবং পেট স্ক্যানটা আমরা আউটসোর্স করতাম, এবং তার ফলে আমরা যে একেবারে নতুন তা কিন্তু নয়। আমাদের একটা পেশেন্টের ক্লায়েন্টেল তৈরি হয়ে গিয়েছে যারা অনেক পিয়ারলেসে আসতে পছন্দ করেন। পিয়ারলেসে আসার কয়েকটা গুরুত্বপূর্ণ কারণ আছে। আমি বলবো যে 1 নম্বর হচ্ছে পিয়ারলেসের পরিবেশ। আমরা বলতেই পারি যে আমাদের এখানে যারা কাজ করেন দে আর অল হ্যাপি, এবং সেই যে কাজ করার যে ইচ্ছেটা বা একটা রোগীর ভালো করার যে ইচ্ছেটা সেটা পার্কোলেট করে যায়, এবং সেই একটা অ্যাম্বিয়েন্সও ক্রিয়েট হয়। আমি ব্যক্তিগত একটা অভিজ্ঞতা শেয়ার করতে পারি, সেটা হচ্ছে নিশ্চয়ই। বাকি হাসপাতালে গেলে না আমার একটা স্ট্রেসড ফিল হয়, রাইট, কিন্তু আমি পিয়ারলেস আমি যতবার এসেছি মনে হচ্ছে যেন একটা রিল্যাক্স, মানে কোনো Yes. চাপ নেই। ইয়েস, মানে এটা আমি মানে ব্যক্তিগতভাবে ফিল একদম করেছি। একদম। এটা যেমন আপনি একজন পেশেন্ট হিসেবে ফিল করেছেন, সেরকমই এটা আমি একজন ডাক্তার বা এখানকার একজন কর্মী হিসেবেও কিন্তু ফিল করেছি। আমাদের এখানে একটা খোলামেলা ব্যাপার রয়েছে, এবং আমরা সকলের সাথে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে, একটা বোঝাপড়া রয়েছে, একটা কোলাবোরেশন রয়েছে, যার ফলে কি হয়, ধরুন কোনো একটা পেশেন্ট নিয়ে যখন কোনো একটা কমপ্লিকেশন হলো বা আমি কিছু আটকালাম কোনো একটা জায়গায়, এটা ভাবছি যে এটা কি হতে পারে, খুব সহজেই আমি আমার বন্ধুকে ফোন করতে পারি। হয়তো কোনো একটা আমাদের ব্রেস্ট সার্জনকে আমি ফোন করলাম, ব্রেস্ট ক্যান্সার নিয়ে একটা প্রশ্ন কিছু হলো, বা একটা জিআই সার্জনকে ফোন করলাম, জিআই ক্যান্সারের কিছু একটা হলো। আমরা রেগুলার এই যে কফি ব্রেকের সময় আমরা কফি খেতে খেতে এই পেশেন্টদের নিয়ে আলোচনা করতে পারি। এর ফলে একটা খুব সুন্দর খোলামেলা একটা এনভায়রনমেন্ট তৈরি হয়, যেটা পেশেন্টরাও বুঝতে পারে। আমাদের সিস্টারদের সাথেও আমাদের যে সম্পর্ক, পেশেন্টের সাথে যে আমাদের ইউনিটের সম্পর্ক, খুব সুন্দর একটা সম্পর্ক তৈরি হয়ে যায়। এর ফলে এই এনভায়রনমেন্টটা, এই হ্যাপি এনভায়রনমেন্টটা তৈরি হয়। এছাড়া এর ফলে না ওই যে মানসিক স্ট্রেস, যেটা একটা ক্যান্সার পেশেন্টের যে পরিমাণ স্ট্রেসটা হয়, সেটা কিন্তু ওই জায়গায় এসে ওই খোলামেলা পরিবেশ অনেকটা কেটে যায়। কারণ আপনি শুধু মুখে বললে তো হবে না, আপনাকে সেই পরিবেশটা দিতে হবে একটা, যাতে পেশেন্টরা যাতে রিল্যাক্সড ফিল করে। 2 নম্বর একটা খুব গুরুত্বপূর্ণ কথা, সেটা হচ্ছে যে আমাদের এটা যেহেতু যে ক্যান্সার ইউনিটটা যেহেতু একটা মাল্টি স্পেশালিটি হসপিটালের পার্ট, কাজেই যদি কোনো একটা, দেখুন মানে কিছুদিন আগেই আমি একজন পেশেন্টকে বলছিলাম যে আমি ক্যান্সারের চিকিৎসা করি না, সে তো আকাশ থেকে পড়লো, সে 1 বছর ধরে আমার চিকিৎসা করছে, আর বললো যে ডাক্তারবাবু আপনি ক্যান্সারের চিকিৎসা করেন না, তাহলে আমি এতদিন ধরে আপনার কাছে কি করছি? আমি বললাম আমি পেশেন্টের চিকিৎসা করি। কাজেই পেশেন্টের মধ্যে যেমন একটা ক্যান্সারও রয়েছে, সেরকম তার হার্টের সমস্যা হতে পারে, তার নার্ভের সমস্যা হতে পারে, তার মাল্টিপল আদার আনরিলেটেড সমস্যা হতে পারে। তো তখন আমি যদি এটার মাল্টি স্পেশালিটি হসপিটালের পার্ট না হই, তাহলে আবার আমাকে বলতে হবে যে ঠিক আছে আপনার হার্টের সমস্যা হচ্ছে, একটা হার্ট ফেলিয়ার হচ্ছে বা কিছু হচ্ছে, আপনি অমুক ডাক্তারবাবুর কাছে বাইরে চলে যান বা বাইরের হসপিটালে দেখিয়ে নিন। তো আমাদের পিয়ারলেসে সেই সমস্যাটা নেই। আচ্ছা, আমরা পেশেন্ট, ধরা যাক একটা পেশেন্ট লাং ক্যান্সারের শ্বাসকষ্ট নিয়ে ভর্তি হলো, আমি ভাবলাম প্রথমে যে হ্যাঁ লাং ক্যান্সার হয়েছে, হয়তো শ্বাসকষ্ট হচ্ছে। এইবারে কিন্তু
হয়তো ওনার হার্ট ফেলিয়ার হচ্ছে। তো আমরা কিন্তু সাথে সাথে যেই মুহূর্তে আমি বুঝতে পারলাম যেটা হার্ট ফেলিয়ারের কারণে হচ্ছে, সাথে সাথে আমি কার্ডিওলজিস্টকে বললাম, তিনি সাথে সাথে এসে উইদিন অ্যান আওয়ার্স দেখে নিলেন, মিনিটস টু আওয়ার্স দেখে নিলেন। কাজে একটা মাল্টি স্পেশালিটি হসপিটালে ক্যান্সারের চিকিৎসা হলে এই একটা বিরাট বড় সুবিধে। 3 নম্বর ইম্পর্টেন্ট সুবিধা হলো আমাদের এখানকার যে সার্জারির যে ডিপার্টমেন্ট, আমরা কিন্তু সাইট স্পেসিফিক। অর্থাৎ আমাদের একজন হেড অ্যান্ড নেক সার্জন সেপারেট আছেন, ব্রেস্ট ক্যান্সারের সার্জন সেপারেট আছেন, থোরাসিক সার্জন সেপারেট আছেন, গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল ট্র্যাক্ট যেমন খাদ্যনালী, বুঝতে পেরেছি। অন্ত্র, সেগুলোরও আপার জিআই এর একজন আলাদা সার্জন আছেন, লোয়ার জিআই এর একজন আলাদা সার্জন আছেন, ইউরো অনকোলজিস্ট রয়েছেন, গাইনোকোলজিক্যাল অনকোলজিস্ট আছেন। আপনি বুঝতে পারছেন, যিনি একদম সাইট স্পেসিফিক, যে জিনিসটা আপনার বম্বে টাটাতে আছে সেই জিনিসটাই কিন্তু আমাদের এখানে রয়েছে। কাজেই এর ফলে আমার মনে হয় যে আমরা উই আর প্রাউড টু বি পার্ট অফ দিস হসপিটাল, যেখানে কিন্তু ক্যান্সারের যে চিকিৎসা, শুধুমাত্র যে 360 ডিগ্রি চিকিৎসা, মানে ওয়াইড চিকিৎসা আমি দিচ্ছি তাই নয়, আমি অনেক ডিপেও যেতে পারছি। কারণ যিনি সবসময় ব্রেস্ট ক্যান্সারেরই সার্জারি করছেন, তিনি সেই সায়েন্সটা অনেকটা ডিপে জানেন, এক্স্যাক্টলি। যিনি সবকিছু দেখছেন তার তুলনায়। তো সেই কারণে আমাদের এখানে সেই স্কোপটাও রয়েছে। সেই জন্য আমার মনে হয় যে পিয়ারলেসে এই মুহূর্তে কলকাতার ওয়ান অফ দ্য বেস্ট ক্যান্সার হসপিটাল তো বটেই। আচ্ছা, তার মানে যেটা বোঝা গেল যে কলকাতায় যে আর 5টা যে ক্যান্সার হাসপাতালগুলো আছে তার সঙ্গে আরো একটা হাসপাতাল যুক্ত হলো, এবং যেটা কারো থেকে কম নয় আর কি। একেবারেই তাই। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ ডাক্তারবাবু। অনেকগুলো বিষয় জানলাম, হয়তো আগামী দিন আবার অন্য কোনো বিষয় নিয়ে হয়তো আমরা আলোচনা করব। ডেফিনেটলি। তো ক্যান্সার নিয়ে যদি এরপর আপনাদের কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকে, আপনারা কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। একটি নাম্বার আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, আপনারা চাইলে সেখানেও যোগাযোগ করতে পারেন। আজ এ পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো এপিসোডে।